সিলেটে আলোচিত রায়হান হত্যা, বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশি নির্যাতনে যেমনটা পরিবারের অভিযোগ, আজ থেকে 3 বছর আগে যে রায়হান পুলিশি নির্যাতনে হত্যা করা হয় তার সাক্ষী গ্রহণ, যেখানে 69 জন সাক্ষীর মধ্যে 56 জন সাক্ষী গ্রহণ শেষ হয়েছিল। আজকে সাক্ষী গ্রহণ চলছিল। সাক্ষী গ্রহণ শেষে কী বলছেন তার মা, আমরা মায়ের কাছ থেকে বক্তব্য শুনবো। এখনই কিন্তু যে আসামি 4 জন পুলিশি হেফাজতে এমনকি কারাগারে আছেন তাদেরকে নিয়ে যাচ্ছে সিলেট মেট্রোপলিটন পুলিশের গাড়ি, এমনকি পুলিশি হেফাজতে তাদের নিয়ে যাওয়া হয়েছে। তবে রায় এখনও হয়নি, সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। যারা আমাদের সাথে সরাসরি লাইভে যুক্ত হয়েছেন সিলেটি চ্যানেল প্রাইম সিলেটে, প্রত্যেকে কমেন্ট করবেন। অবশ্যই আমরা রায়হানের মাঝে জনমদুঃখিনী মা, তার ছেলে হারিয়ে বারবার কোর্টে আসছেন এই অসুস্থ শরীর নিয়ে, ওনার বক্তব্য শুনবো। প্রত্যেক আমাদের সাথে থাকবেন। কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন, সাউন্ড ক্লিয়ার আছে কিনা, দেখতে পাচ্ছেন কিনা একটু আমাদের জানিয়ে দিবেন। এই যে আসামির গাড়ি, যে গাড়িতে করেই কিন্তু আসামিদের নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক আমাদের সাথেই থাকুন, এমনকি আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানিয়ে দেবেন। এখানে আইনজীবী আছেন, এমনকি রায়হানের মা আছেন, ওনাদের কাছ থেকে আমরা জেনে নিব আজকে সাক্ষীরা কি বক্তব্য দিল, তার পাশাপাশি মা কতটুকু সান্ত্বনা পেয়েছেন আদালত থেকে তা অবশ্যই আমরা জেনে নিব। আমরা আইনজীবীর কাছে চলে যাচ্ছি, ওনার কাছ থেকে আমরা জেনে নিব অবশ্যই। আমরা দেখেছি আজকে আপনারা রায়হান হত্যার যে সাক্ষী গ্রহণ চলছিল, সাক্ষ্য গ্রহণ শেষে আমরা জানতে চাচ্ছি এই মামলার গতি বর্তমান পরিস্থিতি। বর্তমানে এই মামলাটা সাক্ষ্য গ্রহণ পর্যায়ে আছে। এই পর্যন্ত 56 জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেছেন। টোটাল সাক্ষী হচ্ছে 69 জন, এর মধ্যে থেকে দুজন সাক্ষী মারা গিয়েছেন। বাকি যে সাক্ষীগুলো আছে সেগুলোর প্রতি বিজ্ঞ আদালত তাদের প্রতি সাক্ষ্য গ্রহণের জন্য প্রসেস দিবেন। ওনারা আসার পরে বাদবাকি সাক্ষী হবে। আমরা দেখেছি গতকালকে এই মামলার 3 বছর পূর্তি হয়েছে। একজন মা আদালত পাড়ায় তার চোখের জল 3 বছর যাবৎ ছাড়ছেন। সর্বশেষ তার চোখের জল আমাদের শুকিয়ে যাচ্ছে। এই মামলার গতি নিয়ে আপনারা? না, এই মামলার গতি স্বাভাবিকভাবেই চলছে। এই মামলায় কোনো দীর্ঘসূত্রিতা হচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে না। কারণ তদন্তকালীন সময়ে, যদিও 3 বছর হয়ে গেছে, তদন্তকালীন সময়ে কিছুটা সময় পার হয়ে গেছে। তারপরে 2020 সন ছিল, কোভিড পিরিয়ড, সব কিছুই বন্ধ ছিল, আদালতের কার্যক্রম বন্ধ ছিল, স্বাভাবিক সকল জীবনযাত্রায় স্বাভাবিক কার্যক্রম যেটা সেটা গতিহীন ছিল, যার কারণেও কিছু সময়টা সেখানে গিয়েছে। মাঝখানে এরপরে আবার ওই যে মাঝখানে আমাদের মহানগর দায়রা জজ উনি বদলি হয়েছেন, নতুন দায়রা জজ এসেছেন, এতে করেও কিছু সময় আমাদের ব্যয় হয়েছে। আজকে কয়জন অভিযুক্ত আসামি ছিলেন? আজকে আসামি সবাই ছিলেন। আমার নাম কি জানতে পারি? আপনারা তো জানেনই এটার। আমি ব্যারিস্টার আবু। আজকে একজন সাক্ষী সাক্ষ্য গ্রহণ দিয়েছেন। না, বাকি এরা আসেন নাই। সর্বশেষ এই যে হত্যা মামলার যে আকাঙ্ক্ষিত বা স্বপ্ন তারা দেখছেন, তার ছেলে হত্যার যে স্বপ্নের যে বিচারের স্বপ্ন দেখছেন, এটা কতটুকু সফল হবে? আমি সম্পূর্ণভাবে 100% আশাবাদী এই মামলায় আমরা ন্যায় বিচার পাব, এবং আমাদের যে এই পর্যন্ত যারা সাক্ষ্য প্রদান করেছেন বা যারা সাক্ষ্য দিবেন তাদের সাক্ষ্য গ্রহণ শেষ হওয়ার পরেই মোটামুটি রায়ের পর্যায়ে মামলাটা চলে যাবে, আর্গুমেন্ট রায়ের পর্যায়ে চলে যাবে। আমরা আশাবাদী এই মামলায় আসামিদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি মাননীয় আদালত এটা দিবে। আপনি একজন বিজ্ঞ আইনজীবী হিসেবে আপনার মন্তব্যটা আমরা জানতে চাই। একটি মামলায় যদি দীর্ঘ 3 থেকে 4 বছর শুধু সাক্ষী গ্রহণ চলে, তাহলে এই যারা ভুক্তভোগী, যারা নির্যাতিত, তারা কবে এদেশের স্বাধীন বাংলাদেশের বিচার পাওয়ার স্বপ্ন? আসলে এই মামলায় তো 1 মাসের মধ্যে দুবার পর্যন্ত তারিখ হচ্ছে। গত তারিখ ছিল গত 27 তারিখ সম্ভবত, আজকে আবার 12 তারিখ। তার মানে কি 15 দিন 14 দিন পর পড়ছে। আমাদের প্রসিকিউশন পক্ষ থেকে বা আদালত থেকে সবাই চাচ্ছেন যে দ্রুত মামলাটা নিষ্পত্তি করার জন্য। আশা করা যাচ্ছে খুব দ্রুতই নিষ্পত্তি হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। দর্শক যারা আমাদের সাথে আছেন, সিলেটে আলোচিত রায়হান হত্যা পুলিশি নির্যাতনে বন্দরবাড়ি পুলিশ ফাঁড়িতে যার আজ থেকে 3 বছর আগে যাকে হত্যা করা হয়, আজকে আমরা মার কাছ থেকে আমরা জেনে নিব বিস্তারিত। আসলে মা কতটুকু সান্ত্বনা পেয়েছে? রায়হানের মেয়ে এখন 3 বছর 3 মাস হয়েছে।
মোটামুটি আছে, থাকলে কি হবে, কিন্তু সে যখনই কেউ বাইরে থেকে আসে তাকেই গিয়ে শুধু বলে আব্বু বলে গিয়ে জড়িয়ে ধরে। যখন সে আব্বু বলে জড়িয়ে ধরে তখন আমি মানে ঠিক থাকতে পারি না। আমার চোখের সামনে দেখি যে সে যাকে পায় তাকে আব্বু বলে জড়িয়ে ধরে। যখন আমি বলি যে না এটা তোমার আব্বু না, তখন সে বলে তাহলে আমার আব্বু কোথায়, আমার আব্বু আসে না কেন। যখন সে আমারে প্রশ্ন করে আমি প্রশ্নের কোনো জবাব দিতে পারি না, কারণ জবাব দেওয়ার মতো আমার কোনো কিছু নাই। এই যে আমার রায়হানে কি দোষ করছিল, যদি দোষই করতো আমার রায়হানে তাহলে তারা জেলে দিল না কেন। আমি কোর্টের মাধ্যমে যদি পারতাম বাইর করতাম, বাইর করতে না পারলেও জেলও থাকতো, মাসে একবারও আমি দেখতাম, আমি তো দেখতে পারতাম। কিন্তু আমার রায়হানে কি এমন দোষ করছিল যে তারা 3 ঘন্টার ভিতরে মেরে ফেললো। এই যে আসামিরা চাক্ষুষ প্রমাণ তারা মারলো আমার রায়হানরে, কিন্তু এরা তো এখনো বেঁচে আছে, এদেরকে তো এখনো মারা হয় না। এটা বিচারের মাধ্যমে, আইনের মাধ্যমে তাদের বিচার হচ্ছে। তারা চাক্ষুষ প্রমাণ আমার বাচ্চারে কি অবস্থায় মারলো, নখগুলা তুলে ফেললো। এই হারুনের টিটুচন্দ্র নখগুলা তুলে ফেললো, কিন্তু বারবার বলছে যে হারুন টিটুচন্দ্র ছিল না। এই আকবরে বলে সে মারে নাই, কিন্তু আপনারা সবাই দেখছেন সে যখন তাকে ধরা হয়েছিল ডরা সীমান্তে, তখন সে এইভাবে হাত জোর করে বলছিল ভাই আমি একা মারি নাই, আমরা 4 জনে 5 জনে মিলে আমরা তাকে রিমান্ড দিছি। আমার রায়হানকে কোন আইনে সে রিমান্ড দিল, আমার রায়হানকে কোন আইনে সে ধরে নিল, কোন আইনে সে রিমান্ড দিল? এটা তো সে নিজের মুখে স্বীকার আসছে, এটা তো প্রমাণ, সবাই তো দেখছে, সারা দেশবাসী বিশ্ববাসী দেখছে। তাহলে এখন তারা মারে নাই বললে কি এটা হবে? আমার রায়হানে যতই দুষ করতো তারা কেন দিল না এখানে জেলে, আমি বাইর করতাম পারলে। কিন্তু আমার রায়হানে এইভাবে জেলে না দিয়ে 3 ঘন্টার ভিতরে মেরে ফেললো, মারলো তো মারলো। তারপর আবার তারা আমার রায়হানের পণ্যের কাপড় খুলিয়া তারা তাদের কাপড় একটা পরাইলো, কতটুকু করলো। এর মধ্যে তারা সিসি ভোট আলামত গায়েব করলো। তার বাদেও বললো তারা মরা তুলিয়া আনিয়া মেডিকেলে রাখছে। তারা মরা তুলিয়া আনিয়া রাখছিল বললো, কিন্তু কনস্টেবল তৌহিদের নম্বর দিয়ে যখন ফোন দিছিল আমাকে রায়হানকে দিয়া, তাহলে এইটা তো এই পুলিশ বাড়ির ভিতর থেকেই, তাহলে আমার রায়হানকে দরিয়া নিল তারা, আর নিয়া বলে যে সে মরা তুলিয়া আনছে, জিন্দা অবস্থায় নিয়া তুলিয়া নিল। এই এসপি অফিসের সিসি ফুটে দেখা গেল, আর মরা নিয়া তুলিয়া গাড়ির মধ্যে তুললো। এটা তো কোনো মিথ্যা না, এটা তো সারা বিশ্বে দেশে। তাহলে আপনারা বলেন তারা এত দুষ করার পরেও এরা কিভাবে জামিন চায়, আর এদেরকে কিভাবে জামিন দেওয়া হবে? কিন্তু হাসান কিন্তু জামিনে আছে এবং এই নুমান প্যারিসে আছে। এদেরকে কিন্তু আবার যদি তদন্ত করা হয় তাহলে এদেরকে আবার জামিন কাটা হোক, ও হাসানকেও ধরা হোক এবং এই নুমানকে ধরিয়ে আনার ব্যবস্থা করা হবে। আসামি পক্ষের পক্ষ থেকে আপনাদেরকে শুনেছি যে 50 লাখ টাকার প্রলোভন দেখানো হয়েছিল মামলা নিষ্পত্তি করার জন্য, এটা কতটুকু সত্য এই ব্যাপারে? এইটা 1 বছর আগে আসামির পক্ষ থেকে তারা আমাকে প্রথমে আমার বাগনাকে দিয়া আখালি চৌকত আসিল, আমার বাগনারে দিয়া তারা প্রস্তাব দিছিল 20 লাখ টাকা অফার, আমি মামলাটা তুলে আনতাম। আমি মানি নাই, পরে জেল গেটে আমাদেরকে নিয়ে গেছিল, তখন পায়ে ধরি মাপ চাইছিল আকবরে এবং সব আসামিরা। তখন আমি কিন্তু বলি নাই, বলি যে আমার রায়হানকে ফিরিয়ে দিলাও, আমি তোমাদের সাথে কোনো কিছু থাকবে না, আমি মামলা তুলে ফেলবো। তারপর জি মখলিসুর রহমানের কামরান, তার মাধ্যমেও আমাকে প্রস্তাব দিছিল মামলাটা তুলে নেওয়ার জন্য 20 লাখ টাকা অফার করছিল, তা আমি তাও মানি নাই। পরে রায়হানের চাচাকে নিয়ে তারা আবার আকবরের খালাতো ভাই নাকি কি এরকে নিয়ে রায়হানের চাচাকে নিয়ে তারা বলছিল যে 50 লাখ টাকা অফার করছিল এবং বলছিল মামলা তোলার জন্য। তখন রায়হানের চাচা বলেন যে না, এটা কোর্টে গেছে, কি কোর্টের মাধ্যমে যাওয়া হইব, আমরা কিন্তু মানব না। এখন কি আপনি মনে করছেন আসামিদের সর্বোচ্চ শাস্তি হবে কিনা? আমি এখনো আশাবাদী, আমি সরকারের কাছে আমি আশাবাদী। এইরকম আমাদের এই আব্দুল মুমিন সাহেব উনি আমার বাসায় এসে বলছিলেন পররাষ্ট্রমন্ত্রী যে এদের বিচারটা উনি করবেন, তা না হইলে এরা যদি বিচার না হতে পুলিশরা শাস্তি না পাইলে পুলিশরা দিন দিন বাড়িয়েই থাকবো। এই বিচারটা উনি করবেন এবং দেখাইবেন বাংলাদেশে যে বিচার আছে। তা আমি এখনো প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী সবার কাছে আমি এখনো আশাবাদী যে আমার এই রায়হানের খুনের বিচারটা যেন আমি সুস্থ দেখি, এবং আমার রায়হানকে যেইভাবে তারা কষ্ট দিয়ে মারছে, কতটুকু নির্যাতন করে মারছে, এটা সারা বিশ্বে দেখছে, গাছের পাতায় চড়ছে। আমার রায়হানের কষ্টে গাছের পশু পাখি
করতে হচ্ছে। দেশে বিদেশে মানুষরা চোখের পানি পালাইছে আমার রায়হানরে মারার জন্য। তাহলে এই বিচারটা যতক্ষণ পর্যন্ত এদেরকে ফাঁসির রায় না দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত আমার মন শান্তি নাই, আমি সন্তুষ্ট নয়। ওদের বিচার হলে আমি সন্তুষ্ট পাবো, তবে আমি আশাবাদী দেরিতে হলেও বিচারটা যেন সুষ্ঠু হয়। আমার ভাই কথা বলবে। আচ্ছা, আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাই, দীর্ঘ 3 বছর যাবত আদালত পাড়ায় আপনি চোখের জল পালছে, সেই আদালত পাড়ায় আপনি আমাদের দেশে যারা বিজ্ঞ আইনজীবী রয়েছেন বা যারা আইনের দায়িত্বে রয়েছেন তাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দেবেন আপনার ছেলের এই বিচারের উদ্দেশ্যে? আমি বিজ্ঞ যত আইনজীবীরা আছেন, যত ম্যাজিস্ট্রেট আছেন, যত বিচারক আছেন, পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, আমি সবাই কাছে আমি আবেদন করব, সবাইকে আমি নিজে কৃতজ্ঞতা জানিয়ে সবার কাছে আমি অনুরোধ করব, রায়হান যাই হোক, কিন্তু তারা তো নিজে মারার কোনো প্রশ্নই উঠে না। তারা যে এত চাক্ষুষ প্রমাণ মার্ডার করলো তাদের বিচার তো কোর্টের মাধ্যমে হইতেছে, তাহলে আমার রায়হানরে যে তারা মারলো কেন এর বিচার হবে না? এর বিচারটা আমি সবাই কাছে আমি আশাবাদী যে উনারা যদি দৃষ্টি আকর্ষণ করেন অবশ্যই বিচারটা পাবো আমি। উনারা যদি সুদৃষ্টিতে দেখেন, উনারা যদি আল্লাহর কালামের কথা চিন্তা করেন তাহলে কিন্তু বিচারটাই পাবো, এইটাই আমি আশা করব। আর আমার বাড়ির কাছ থেকে কিছু বক্তব্য নেন আপনারা। প্রিয় সাংবাদিক ভাইরা, সত্যি দীর্ঘদিন ধরে আপনারা আমাদের সাথে কষ্ট করছেন। দীর্ঘ 3টা বছর পার হয়ে গেল। আপনারা জানেন গতকালকেই আমার বাগনা রায়হানের 3য় মৃত্যুবার্ষিকী ছিল। আর এই 3য় মৃত্যুবার্ষিকীতে যখন তার মেয়ে আলফা তার ছবি দেখেছিল, বারবার কান্না করছিল। আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, আমরা বিচার 3 বছর হয়ে গেল, 69 জন সাক্ষীর মাধ্যমে বিচার শেষ হওয়ার কথা, আমরা আশায় বুক বেঁধেছিলাম। কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে যে পুরনো সাক্ষীগুলোকে আবার নতুন করে জেরানো হচ্ছে। তাই আমরা আইনকে শ্রদ্ধা করি, বিচারকে রেসপেক্ট করি। আমরা আমাদের দাবি বলছি, আমাদের পরিবারের দাবি যে পুরনো সাক্ষীগুলো নিয়ে দ্রুত বিচার সম্পন্ন করার জন্য, আর নতুনগুলো যতগুলো সাক্ষী দেবে এবং পুরনো সাক্ষীগুলোকে যদি বারবার টেনে আসতে না হয় তাহলে নতুন সাক্ষীরা কবে সাক্ষী দেবে? আর এই বিচারের কাজ কবে শেষ হবে? 3 বছর শেষ হয়ে গেল। আর কোন দিন আমরা রায়হান হত্যার বিচার পাবো? কোন দিন আমাদের বাংলাদেশ একটি সুন্দর বাংলাদেশ হবে? যে পুলিশ হত্যা করেছে, আমরা এই পুলিশ বাহিনীকে কলঙ্ক মুক্ত করতে পারবো। সর্বশেষ আপনি আমাদেরকে জানিয়ে দিন যে আপনার ভাগনার হত্যা মামলার কি সুষ্ঠু বিচার পাবেন? আমরা আশা করছি সুষ্ঠু বিচার পাবো, যদি আপনারা আমাদের সাথে থাকেন। সিলেটের মানুষ আগে যেভাবে আমাদের সাথে ছিল, পাশে ছিল, আপনারা যদি সবাই আমাদের সাথে থাকেন ইনশাআল্লাহ আমরা সুষ্ঠু বিচার পাবো। আর একটি কথাই বলতে চাই, যদি রায়হান হত্যা সুষ্ঠু বিচার না হয় সিলেটের মানুষ সেন্টিমেন্ট হয়ে যাবে, যার দায়ভার প্রশাসনকে নিতে হবে। আর ইতিমধ্যে আপনারা দেখেন প্রিয় সাংবাদিক ভাইরা, আমার বোন তার সন্তান হারা, উনি অসুস্থ, গতকালকে মেডিকেল থেকে আসছেন। আজকে যখন বিচার কাজটা শুরু হলো, যখন বিজ্ঞ বিচারপতি খাসখামরা বসলেন, আমার বোন যখন রুমে ঢুকতে চাচ্ছিলেন, তখন প্রশাসনের কিছু লোকজন ওনাকে বাইর করতে চাচ্ছে, ওনাকে ঢুকতে দিচ্ছে না। অথচ যারা নির্মমভাবে প্রকাশ্য জীবাণুকে আমার বাগনাকে হত্যা করলো, নখ উপড়ে ফেললো, তাদেরকে নিয়ে পুলিশ প্রশাসনের অনেক ভাইরা হরহামাশা গল্প করতেছেন। ওনাদেরকে, ওনার আত্মীয় স্বজনকে বসতে জায়গা দেওয়া হচ্ছে, আসামির স্ত্রীদেরকে বসতে জায়গা দেওয়া হচ্ছে। আমার মনে হচ্ছে যে মনে হয় এই হত্যাকাণ্ডের সাথে এই আসামি আকবর পক্ষ কোনো দায়ী নাই। মনে হয় আমরাই অপরাধ করেছি, আমরা মামলা করেছি, আমরা মনে হয় অপরাধ করেছি। তো আমি মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, উনি আমাদের বাসায় গিয়েছিলেন, প্রথম থেকে আমাদেরকে সহযোগিতা করেছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে আশ্বস্ত করেছিলেন। আমি আশা করি আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীকে বলবো, যেখানে সুদৃষ্টি নেই সেখানে ন্যায় বিচারের আশা করা যায় না। আমি আশা করি ওনাদের সুদৃষ্টি হবে। আমরা সিলেটবাসী, শুধু রায়হান হত্যা না, সিলেটবাসী একটা কলঙ্ক মুক্ত হবে। কারণ আমাদের পুলিশ প্রশাসন অনেক গর্বের প্রশাসন, পুলিশ প্রশাসনের অনেক ইতিহাস আছে। কিছু সংখ্যক পুলিশের জন্য যত আমাদের এই ডিপার্টমেন্টটা নষ্ট না হয়। প্রিয় সাংবাদিক ভাইরা, আশা করি আপনারা পাশে থাকবেন, আমরা সুষ্ঠু বিচার পাবো। আর আমরা একটা জিনিস বলতে চাই, আমরা চাই পুনরায় নোমানকে